সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি বুরহানুদ্দিন বিজমাস্টার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অর্থের সমূল্য পর্ষদ থেকে ঢাকা বোর্ড 2018 অর্থাৎ সমন্বিত বোর্ড 2018 সালে আসা কোয়েশ্চেনটা সলভ করবো ইনশাল্লাহ। তবে সলভিং এ যাওয়ার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিবা এবং ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবা। ওকে, দেন আমরা বরাবরের মতোই আমরা উদ্দীপক করবো না, জাস্ট প্রশ্নগুলো আগে আইডেন্টিফাই করব। দেন প্রশ্ন আইডেন্টিফাই করার পরে উদ্দীপক থেকে র ম্যাটেরিয়ালস কালেক্ট করে আমাদের কার্যক্রম শুরু করব। ওকে, তাহলে আমরা ম্যাথমেটিক্যাল যেহেতু সলিউশন করবো, তাহলে আমরা গ নাম্বার থেকে প্রশ্ন আইডেন্টিফাই করা শুরু করতেছি। বলা হচ্ছে মেয়াদ শেষে জনাব ফাহিম পদ্মা ব্যাংক থেকে কত টাকা পাবেন। আচ্ছা দেখেন, মেয়াদ শেষে জনাব ফাহিম পদ্মা ব্যাংক থেকে কত টাকা পাবেন, তাহলে এখন পাবেন না, মেয়াদ শেষে পাবেন। তাহলে কি ভ্যালু জানতে চাচ্ছেন? ফিউচার ভ্যালু। ওকে, তাহলে গ নাম্বার কোয়েশ্চেন আমাদেরকে দিয়ে আছে পদ্মা ব্যাংক, তাহলে ফিউচার ভ্যালু মেয়াদ শেষে যেহেতু জানতে যায় ফিউচার ভ্যালু। ওকে, তাহলে আমরা একটা প্রশ্ন আইডেন্টিফাই করে ফেললাম। দেন এরপরে হলো হচ্ছে জনাব ফাহিমের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা বেশি লাভজনক হবে। হয়তো জনাব ফাহিমের কাছে একাধিক ব্যাংক অপশন আছে, সেই জন্য জনাব ফাহিম কোন ব্যাংকে অর্থ জমা রাখলে বেশি লাভবান হবেন বা লাভবান হবেন এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছেন। তার মানে একাধিক ব্যাংক হয়তো দিয়ে আছে, এই একাধিক ব্যাংকের মধ্যে কি করতে বলেছেন? কম্পেয়ার করতে বলেছেন। সো আমরা ঘ নাম্বার কোয়েশ্চেনটাও আইডেন্টিফাই করে ফেললাম। তাহলে ঘ নাম্বার কোয়েশ্চেনটা কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো হচ্ছে কোন ব্যাংকে অর্থ জমা রাখলে লাভবান হবে। তাহলে তুলনা বুঝিয়েছে, আমরা তুলনার জন্য একটা জায়গা নিলাম। দেন এরপরে হচ্ছে আমরা কি করব? জাস্ট উদ্দীপক করব, র ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করবো। বলা হচ্ছে জনাব ফাহিম 4 লক্ষ টাকা 10 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। তার মানে জনাব ফাহিমের কাছে 4 লক্ষ টাকা রয়েছে, এই 4 লক্ষ টাকা তিনি 10 বছরের জন্য ব্যাংকে বিনিয়োগ করতে চাচ্ছেন। আচ্ছা, 10 লক্ষ টাকা আছে মানে তো এখন আছে না, তাহলে কি ভ্যালু? প্রেজেন্ট ভ্যালু। তো আমরা লিখতে পারি প্রেজেন্ট ভ্যালু 4 লক্ষ টাকা n ইকুয়াল টু হচ্ছে 10। ওকে, দেখেন এই ইনফরমেশনটা হচ্ছে সবার জন্য, যতগুলো ব্যাংক থাকবে সবার জন্য নিউট্রাল ইনফরমেশন এটা। ওকে, দেন এরপরে বলা হচ্ছে পদ্মা ব্যাংক তাকে 10% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দিবে। তার মানে পদ্মা ব্যাংক বলতেছে, ভাই ফাহিম আপনি যদি আমার কাছে 4 লক্ষ টাকা রাখেন 10 বছরের জন্য, সেক্ষেত্রে আমি আপনাকে 10% ইন্টারেস্ট দিব। তবে 10% ইন্টারেস্টটা কেমনে দিব? বলা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধিতে। কেমন চক্রবৃদ্ধি? বার্ষিক চক্রবৃদ্ধি। দেখেন বার্ষিক চক্রবৃদ্ধি। আচ্ছা, বার্ষিক চক্রবৃদ্ধি বলতে কি বোঝায়? তার মানে পুরা বছরেই সুদ দিবে কয়বার? একবার। আচ্ছা, পুরা বছরে যদি সুদ দেয় একবার, তাহলে সুদের সার্কেল ঘুরে আসবে কয়বার? একবার। তাহলে m ইকুয়াল টু 1। ওকে, তাহলে m ইকুয়াল টু কত? 1। ওকে, এন্ড দেন এরপরে কি বলা হচ্ছে অন্যদিকে মেঘনা ব্যাংক। আচ্ছা, মেঘনা ব্যাংকের কথা যখন আসলে তখন আমরা কোন প্রশ্নে যাব? ঘ নাম্বার, যেহেতু এখানে পদ্মা ব্যাংকের ফিউচার ভ্যালু বের করতে বলেছেন, তাহলে তুলনা করতে বলেছেন কোথায়? ঘ নাম্বারে। তাহলে মেঘনা ব্যাংক আমার কোথায় দরকার হবে? ঘ নাম্বারে দরকার হবে। সো আমরা ঘ নাম্বারে যাচ্ছি, এখানে আমরা লিখবো। এরপর হচ্ছে মেঘনা ব্যাংক কি বলেছে আমরা একটু দেখি। বলা হচ্ছে অন্যদিকে মেঘনা ব্যাংক তাকে 8% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ দেওয়ার প্রস্তাব দেয়। তার মানে জনাব ফাহিমের কাছে ছিল নিউট্রাল ইনফরমেশন হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ছিল 4 লাখ 4 লক্ষ টাকা, এবং সে 10 বছরের জন্য এগুলো বিনিয়োগ করতে চাচ্ছেন। এবং মেঘনা ব্যাংক বলতেছে আপনি যদি 4 লক্ষ টাকা 10 বছরের জন্য আমি মেঘনা ব্যাংকের কাছে জমা রাখেন, তাহলে সেক্ষেত্রে আমি মেঘনা ব্যাংক আপনাকে 8% হারে সুদ দিব। কয় পার্সেন্ট? 8% হারে। এখন এই 8% সুদটা কিভাবে দিবে? বলা হচ্ছে মাসিক চক্রবৃদ্ধিতে। তার মানে সুদের সার্কেলটা প্রতি মাসে একবার করে ঘুরবে। তাহলে প্রতি মাসে একবার করে যদি সুদ দেবেন তাকে, তাহলে 12 মাসে কয়বার সুদ দিবে? 12 বার। তাহলে সুদের সার্কেলটা বছরে ঘুরবে কয়বার? 12 বার। তাহলে m ইকুয়াল টু 12। ওকে, আমরা র ম্যাটেরিয়ালস কালেক্ট করে ফেলেছি। দেন এরপর হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল সলিউশন গুলা করব। তাহলে আমরা এখান থেকে কি বের করব? দেখেন ফিউচার ভ্যালু বের করব। এখন আমাকে বলেন ফিউচার ভ্যালু বের করার জন্য দুটো সূত্র, একটা হচ্ছে অ্যানুইটি আর একটা হচ্ছে জেনারেল সূত্র। এখন এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে? দেখেন এখানে হচ্ছে কোনো কি দেয়া নাই, অ্যানুইটি দেয়া নেই, তাহলে জেনারেল সূত্রটা ইউজ হবে। তাহলে জেনারেল সূত্র আমরা জানি, তাহলে ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস i, ওকে, টু দি পাওয়ার বাই n।
আমরা জানি যদি m এর মান দিয়ে থাকে m দ্বারা i কে ভাগ n কে গুণ, কিন্তু দেখেন m এর মান হচ্ছে কত 1, তাহলে 1 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে বা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না, m দ্বারা i কে ভাগ n কে গুণ করার প্রয়োজন নেই। সো আমরা মানগুলো বসাই দিতে পারি। প্রেজেন্ট ভ্যালু দিয়ে আছে কত 4 লাখ, 1 প্লাস i এর মান দিয়ে আছে দেখেন 10%, তাহলে 0.1 টু দি পাওয়ার বাই 10। তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমাদের এই ক্যালকুলেশনটার মান আসবে 10,37,497, 10,37,497। ওকে, তাহলে আমরা পদ্মা ব্যাংক থেকে প্রাপ্ত অর্থের কি মূল্য, ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ মেয়াদ শেষে 10 বছর পরে জনাব ফাহিম পদ্মা ব্যাংক থেকে 10,37,497 টাকা পাবেন। সো এটাই হচ্ছে আমার গ নাম্বার কোয়েশ্চেনের আনসার। দেন আমরা ঘতে যাই। এখন দেখেন আমরা অলরেডি পদ্মা ব্যাংকের কি বের করেছি, দেখেন এটা হচ্ছে মেঘনা ব্যাংক ছিল আর এটা হচ্ছে পদ্মা ব্যাংক। আমরা পদ্মা ব্যাংকের অলরেডি ফিউচার ভ্যালু বের করেছি 10,97,497, 10,37,497। ঠিক আছে, এখন দেখেন বলা হচ্ছে জনাব ফাহিম পদ্মা এবং মেঘনা ব্যাংকের মধ্যে কোন ব্যাংক অর্থ জমা দিবেন বা কোন ব্যাংক অর্থ জমা রাখলে বেশি লাভবান হবেন। আচ্ছা, কোন ব্যাংকে অর্থ জমা রাখলে বেশি লাভবান হবেন এটা যদি আমরা বের করতে যাই তাহলে পদ্মা ব্যাংক এবং মেঘনা ব্যাংকের মধ্যে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। তবে মনে রাখবেন কম্পারিজনটা অলওয়েজ ইকুয়াল হতে হয়, কম্পারিজনটা অলওয়েজ কি হতে হবে, ইকুয়াল হতে হবে। ওকে, তাহলে পদ্মা ব্যাংকের যেহেতু আমরা অলরেডি ফিউচার ভ্যালু বের করেছি, তাহলে মেঘনা ব্যাংকের আমাদেরকে কি বের করতে হবে, ফিউচার ভ্যালু বের করতে হবে, কারণ ফিউচার ভ্যালুর সাথে ফিউচার ভ্যালু কি করা যায়, তুলনা করা যায়। ওকে, তাহলে আমরা এটারও কি বের করবো, ফিউচার ভ্যালু বের করব। তাহলে এটারও ফিউচার ভ্যালু আমরা বের করি। তাহলে ফিউচার ভ্যালুর সূত্র হচ্ছে ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস i টু দি পাওয়ার বাই n। এখন এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে দিয়ে আছে দেখেন m ইকুয়াল টু 12, তার মানে m এর মান দিয়ে আছে একে চেয়ে বেশি। তাহলে m এর মান যদি দেওয়া থাকে তাহলে m দ্বারা i কে কি করব, ভাগ করব, n কে গুণ করব, করে দিলাম, দ্যাটস ইট। এরপরে আমরা মান বসাবো। তাহলে দেখেন তো প্রেজেন্ট ভ্যালু কত দিয়ে আছে 4 লাখ, 1 প্লাস i ইকুয়াল টু কত 8%, তাহলে 0.08 ডিভাইড m ইকুয়াল টু কত 12, তাহলে আমরা লিখতে পারি m ইকুয়াল টু 12, n ইকুয়াল টু হচ্ছে 10 ইয়ার্স ইন্টু 12। ওকে, তাহলে দেখেন এই পুরো বিষয়টা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে সেক্ষেত্রে আমরা একটা মান পাবো। তাহলে আমাদের মানটা কত আসবে, 8,87,856, 8,87,856। ওকে, এটা আপনারা ক্যালকুলেট করলে ঠিক এই মানটাই পাবেন। ওকে, তাহলে দেখেন পদ্মা ব্যাংকে যখন আমরা জমা রেখেছি তখন আমরা যে ফিউচার ভ্যালু পেয়েছি ওটা হচ্ছে 10,37,497 টাকা, কিন্তু আমরা যখন কোথায় জমা রাখলাম, মেঘনা ব্যাংকে 8% সুদের হারে জমা রাখলাম, তাহলে সেক্ষেত্রে আমরা ফিউচার ভ্যালু পাচ্ছি কত, 8,87,856 টাকা। ওকে, তাহলে বলেন তো তুলনামূলকভাবে ফাহিম কোন ব্যাংক থেকে বেশি অর্থ পাচ্ছেন। ফাহিম দিয়েছে ব্যাংকের 4 লাখ আর ব্যাংক থেকে পাচ্ছে, পদ্মা ব্যাংক থেকে পাচ্ছে 10,37,497, মেঘনা ব্যাংক থেকে পাচ্ছে 8,87,856। তাহলে কোন ব্যাংক থেকে ফাহিম সর্বোচ্চ অর্থটা পাচ্ছেন, অবভিয়াসলি পদ্মা ব্যাংক থেকে। তাহলে জনাব ফাহিমের কোন ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভবান হবেন, কোন ব্যাংকে, পদ্মা ব্যাংকে। তাহলে এটা আমরা কি করতে পারি, একটা লিখতে পারি। তাহলে আমরা লিখি জনাব ফাহিম পদ্মা ব্যাংকে অর্থ জমা রাখলে বেশি লাভবান হবেন। কেন, যেহেতু পদ্মা ব্যাংক কর্তৃক পদ্মা ব্যাংক হতে প্রাপ্ত অর্থের ভবিষ্যৎ
মূল্য মেঘনা ব্যাংক অপেক্ষা বেশি। দেখেন আপনি এখানে যে ম্যাথটা করেছেন এটার জন্য 2 নাম্বার, আর এখানে এই যে প্রথম কমেন্টটা করলেন এক উত্তরে অর্থাৎ এক লাইন আনসার দেওয়া বা এক ওয়ার্ড আনসার দেওয়া, এটার জন্য 1 নাম্বার, আর ব্যাখ্যা যে করেছেন এটার জন্য 1 নাম্বার, টোটাল 4 নাম্বার। আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। খুব সহজ একটা কোশ্চেন ছিল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।